আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য রাজনীতি অধ্যয়ন পদ্ধতি শর্টকাট সাজেশন 2025 পরীক্ষা 2023 যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 4 মে 2025। আজকে আমি তোমাদেরকে ক খ গ বিভাগের সাজেশন দিয়ে দিব উত্তর সহকারে। ইনশাআল্লাহ তোমরা এই সাজেশন থেকে 100% কমন পাবা। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করে দিবা। তো দেখো, রাজনীতি অধ্যয়ন পদ্ধতি, প্রথমে আমি তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন দিয়ে দিব। তো দেখো, 1 নম্বরে প্রকল্প কি, 2 নম্বরটি দেখো তুলনামূলক পদ্ধতির সংজ্ঞা দাও, এই পদ্ধতির সীমাবদ্ধতা উল্লেখ করো। দেখো, এই প্রশ্নটি লিখে দিয়েছি, আসবে, এই প্রশ্নটি আসার সম্ভাবনা অনেক বেশি। 3 নম্বরটি দেখো রাজনৈতিক তথ্য বলতে কি বুঝো। 4 নম্বরে গোষ্ঠী তথ্য কি। 5 নম্বরে ইনপুট ও আউটপুট কি। 6 নম্বরে রাজনৈতিক সামাজিকীকরণ বলতে কি বুঝো। 7 নম্বরে রাজনৈতিক উন্নয়ন কি। 8 নম্বরে মিশ্র সংস্কৃতির সংজ্ঞা দাও। 9 নম্বর প্রশ্নটি দেখো যৌক্তিক পছন্দ তথ্যের মূল প্রতিপাদ্য কি বা মূল প্রতিপাদ্য বিষয় কি আলোচনা করো। 10 নম্বরটি দেখো আচরণবাদ বলতে কি বুঝায়, আচরণবাদের লক্ষ্য উদ্দেশ্য কি কি, এর সীমাবদ্ধতাগুলো লিখো। দেখো দিয়ে লিখে দিয়েছি, এই প্রশ্নটি আসবে, এই প্রশ্নটি আসার সম্ভাবনা কিন্তু 100%। 11 নম্বরটি দেখো কাঠামো ও কাজ কি। 12 নম্বরে রাজনৈতিক ব্যবস্থার সংজ্ঞা দাও। 13 নম্বরে রাজনীতি অধ্যয়নে আধুনিক পদ্ধতিগুলো কি। 14 নম্বরে প্যারাডাইমের সংজ্ঞা দাও। 15 নম্বরে স্বার্থ জ্ঞাপন কি। তো দেখো, আমি তোমাদের জন্য এখানে মোট 15টি প্রশ্ন দিয়েছি এবং তোমাদের জন্য সুপার সাজেশন দিয়েছি। 2 এবং 10 নম্বর প্রশ্ন দুটি আসবে, এই প্রশ্নটি আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো, 2 নম্বর প্রশ্ন এবং 10 নম্বর প্রশ্ন, এই দুটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। আশা করি এই দুটি প্রশ্ন তোমরা কমন পাবা। তো দেখো 1, 3, 4, 1 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্ন, এই তিনটি প্রশ্নের মধ্যে তোমরা একটি প্রশ্ন কমন পাবা। 5, 6, 7, 5 নম্বর, 6 নম্বর এবং 7, এই তিনটির মধ্যে তোমরা একটি প্রশ্ন কমন পাবা। তো আমি তোমাদেরকে সকলকে বলবো তোমরা এই 15টি প্রশ্ন মনোযোগ সহকারে পরীক্ষা দিতে যাবা, তাহলে তোমরা 5টি প্রশ্ন কমন পাবা। তো দেখো, আমি তোমাদের জন্য এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে রেখেছি। অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয়, যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে এই প্রশ্নগুলো থেকে কমন আসবে। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোকেও একবার করে দেখে যাবা। দেখো, এখানে মোট 18টি প্রশ্ন দেওয়া আছে, অতিরিক্ত প্রশ্ন। এই 18টি প্রশ্ন তোমরা এক নজর দেখে পরীক্ষা দিতে যাবা। এবার চলে যাব রচনামূলক প্রশ্নে। তোমাদের জন্য টপ 15 রচনামূলক প্রশ্ন। 1 নম্বরে রাজনৈতিক তথ্য কি, রাজনৈতিক বিশ্লেষণে তথ্যের প্রয়োজনীয়তা আলোচনা করো। এই প্রশ্নটি ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় হুবহু কমন পাবা। 2 নম্বরটি দেখো ডেভিড স্টার্নের রাজনৈতিক ব্যবস্থার মডেল আলোচনা করো। 3 নম্বরে রবার্ট মিচেলসের গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি তত্ত্বটি বিশ্লেষণ করো। 4 নম্বরে রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যম সমূহের ভূমিকা আলোচনা করো। 5 নম্বরে রাজনৈতিক সংস্কৃতি কি, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য অথবা রাজনীতি অধ্যয়নে রাজনৈতিক সংস্কৃতির গুরুত্ব আলোচনা করো। 6 নম্বর প্রশ্নটি দেখো রাজনৈতিক উন্নয়ন বলতে কি বুঝো, রাজনৈতিক উন্নয়নের সংকট সমূহ অথবা বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করো। 7 নম্বরে জি.এ. আলমন্ডের কাঠামো কার্যগত পদ্ধতি আলোচনা করো। এই প্রশ্নটি দেখো লিখে দিয়েছি, আসবে, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্নটিও দেখো লিখে দিয়েছি, আসবে। 8 নম্বরে দেখো রাজনীতি বিশ্লেষণের গ্রুপ তথ্যের গুরুত্ব আলোচনা করো বা ব্যাখ্যা করো। 9 নম্বরে হারবার্ট সাইমনের যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ তথ্য ব্যাখ্যা করো। 10 নম্বরে রাজনীতি অধ্যয়নে ক্রিয়া তত্ত্বের ভূমিকা আলোচনা করো। 11 নম্বরে রাজনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক আধুনিকীকরণের মধ্যে তুলনা করো। 12 নম্বরে উত্তম প্রকল্পের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। 13 নম্বরে আচরণবাদের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। এরপরে দেখো 14 নম্বরে এলিটের সংজ্ঞা দাও, উন্নয়নশীল দেশসমূহে এলিটের ভূমিকা আলোচনা করো অথবা সামাজিক পরিবর্তন,
রাজনৈতিক উন্নয়ন ও আধুনিকীকরণে এলিটের ভূমিকা উদাহরণ সহ আলোচনা করো। 15 নম্বর প্রশ্নটি দেখো, লুসিয়ান পাই এর মতে রাজনৈতিক উন্নয়নের পূর্ব শর্তসমূহ লিখো। তো দেখো আমি তোমাদের জন্য এখানে মোট 15টি প্রশ্ন দিয়েছি। আমি তোমাদেরকে সকলকে বলবো তোমরা অবশ্যই এই 15টি প্রশ্ন মনোযোগ সহকারে পড়ে পরীক্ষা দিতে যাবা, তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা 5টি প্রশ্ন কমন পাবা। তো দেখো সুপার সাজেশন দিয়েছি 1, 6, 7, 14। আমি এবার বলি দেখো 1 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন দেখো 1 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। এরপরে দেখো 7 এবং 14, 7 নম্বর প্রশ্ন এবং 14 নম্বর প্রশ্ন। এই প্রশ্ন 3টির মধ্যে কমপক্ষে, এই প্রশ্ন 4টির মধ্যে কমপক্ষে তোমরা 2 থেকে 3টি প্রশ্ন কমন পাবা। আমি আবার বলি 1 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, 1 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এবং 14 নম্বর থেকে ইনশাল্লাহ তোমরা 2 থেকে 3টি প্রশ্ন কমন পাবা। আমি তোমাদেরকে সকলকে বলবো অবশ্যই তোমরা এই 15টি প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে যাবা। তো দেখো তোমাদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। অনেক সময় প্রশ্নের পরীক্ষার প্রশ্ন কঠিন হয়, তখন এই অতিরিক্ত প্রশ্নগুলো থেকে কিন্তু কমন চলে আসে। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো, এখানে দেখো মোট 19টি প্রশ্ন দেওয়া আছে, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এই 19টি প্রশ্ন এক নজর দেখে যাবা ইনশাআল্লাহ। যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে এগুলো থেকে কমন আসবে। এবার চলে যাব অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন ও উত্তর। তো দেখো পদ্ধতি ও পরিভাষা, তুলনামূলক পদ্ধতির প্রবর্তক কে? তো দেখো ম্যাকেনজির মতে ইতিহাসের জনক হেরোডোটাস হলেন আধুনিক তুলনামূলক পদ্ধতির প্রবর্তক। কার মতে? ম্যাকেনজির মতে হেরোডোটাস, হেরোডোটাসটা হলো তুলনামূলক পদ্ধতির প্রবর্তক। তবে এরিস্টটলকে এই পদ্ধতির জনক হিসাবে অভিহিত করা হয়। তোমরা এভাবে উত্তরটি লিখো তাহলে সঠিক হবে। পরেরটি দেখো, পর্যবেক্ষণ ও পরীক্ষণ নির্ভর পদ্ধতিকে কি বলে? তো কি বলা হয়? অভিজ্ঞতামূলক বা বাস্তববাদী তথ্য। পরের প্রশ্নটি দেখো, পরিভাষা কি? জ্ঞান বিজ্ঞানের সুনির্দিষ্ট ক্ষেত্রে যেসব শব্দ সুনির্দিষ্ট বা বিশেষ অর্থে ব্যবহৃত হয় সেগুলো হলো পরিভাষা। পরের প্রশ্নটি দেখো, প্রত্যয় কি? প্রত্যয় হলো মানুষের উচ্চগামী উপলব্ধির প্রমাণ। এর প্রধান লক্ষ্য হলো ঘটনাসমূহের একটি সাধারণ শিরোনাম এনে চিন্তা বা গবেষণার পথ প্রশস্ত করা। পরের প্রশ্নটি দেখো, প্যারাডাইম কি? প্যারাডাইম হচ্ছে কোনো বিষয়ের ধারণা বা প্রকারগত দৃষ্টান্ত বা উদাহরণ। পরের প্রশ্নটি দেখো, মেথড শব্দের অর্থ কি? মেথড শব্দের অর্থ হলো পদ্ধতি। এবার চলে যাব পরের টপিকে, তথ্য ও তাত্ত্বিক। 3 জন এলিট তাত্ত্বিকের নাম লিখো। তো দেখো ভিলফ্রেডো প্যারাটো, গায়োটেনো টানো মাস্কা বা মস্কা, রবার্ট মিচেলস। তোমরা এই 3টি লিখে দিলেই হয়ে যাবে। পরের প্রশ্নটি দেখো, গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি ধারণাটির প্রবর্তক কে? এই প্রবর্তকটি হলো রবার্ট মিচেলস। পরের প্রশ্নটি দেখো, এলিট কারা? এলিট হলো ওই সব ব্যক্তি যারা কার্যক্ষেত্রে সর্বাপেক্ষায় সমর্থ ও ব্যক্তিগত গুণের ভিত্তিতে সমাজের নেতৃত্ব দেয়। এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা কে? ভিলফ্রেডো প্যারেটো। এবার চলে যাব গ্রন্থ ও লেখক। তো দেখো দ্য মাইন্ড অফ সোসাইটি গ্রন্থের লেখক কে? ভিলফ্রেডো প্যারেটো। পরের প্রশ্নটি দেখো, দ্য পলিটিক্স অফ দ্য ডেভেলপিং এরিয়া গ্রন্থটির লেখক কে? অথবা দ্য পলিটিক্স অফ ডেভেলপিং এরিয়াস গ্রন্থের লেখক কে? অ্যালমন্ড ও কোলম্যান। পরের প্রশ্নটি দেখো, নিউ অ্যাসপেক্টস অফ পলিটিক্স গ্রন্থের লেখক কে? চার্লস মেরিয়াম। পরের প্রশ্নটি দেখো, দ্য সিভিস কালচার গ্রন্থের লেখক কে? জি.এ. অ্যালমন্ড ও ভার্বা। পরের প্রশ্নটি দেখো, পলিটিক্যাল বিহেভিয়ার গ্রন্থটির লেখক কে? মার্কিন সাংবাদিক ফ্র্যাঙ্ক কেন্ট। পরের প্রশ্নটি দেখো,
অ্যাসকেপস অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট গ্রন্থের লেখককে? লুসিয়ান ডাব্লিউ পাই। পরের প্রশ্নটি দেখো, দ্য রুলিং ক্লাস গ্রন্থটির লেখককে? গায়েটানো মস্কা। পরের প্রশ্নটি দেখো, ডেভিড স্ট্যানের বিখ্যাত বইয়ের নাম কি? ডেভিড স্ট্যানের বিখ্যাত বইয়ের নাম দ্য পলিটিক্যাল সিস্টেম। অথবা দেখো আরেকটি প্রশ্ন দিয়েছি, এ ফ্রেমওয়ার্ক ফর পলিটিক্যাল অ্যানালাইসিস গ্রন্থটির রচয়িতাকে? এই গ্রন্থটির রচয়িতা হলো ডেভিড স্ট্যান। পরের প্রশ্নটি দেখো, টমাস এস কুন এর বইয়ের নাম কি? দ্য স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রেভলিউশন। এবার চলে যাব পরের টপিকে, আচরণবাদ ও প্রতিষ্ঠানবাদ। আচরণবাদের দুটি বৈশিষ্ট্য লিখো। 1 নম্বর বৈশিষ্ট্য হলো আচরণ কেন্দ্রিক আলোচনা, আর 2 নম্বর বৈশিষ্ট্যটি হলো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। এখানে আমি আরো দুটি বৈশিষ্ট্য লিখে দিয়েছি। পরের প্রশ্নটি দেখো, নব্য প্রতিষ্ঠানবাদ কি? আচরণবাদী বিপ্লবের পরবর্তীকালে রাজনীতি অধ্যয়নের প্রতিষ্ঠান কেন্দ্রিক প্রয়াসকে নব্য প্রতিষ্ঠানবাদ বলে। পরের প্রশ্নটি দেখো, আচরণবাদের জন্ম হয় কোথায়? আচরণবাদের জন্ম হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। পরের প্রশ্নটি দেখো, কোনটি আচরণবাদ তত্ত্বের কেন্দ্রীয় বিষয়বস্তু? আচরণবাদের কেন্দ্রীয় বিষয়বস্তু হলো ব্যক্তি। এবার চলে যাব পরের প্রশ্নে, আধুনিক কালের প্রাতিষ্ঠানিক কেন্দ্রিক আলোচনাকে কি বলে অভিহিত করা হয়? নব্য প্রতিষ্ঠানবাদ। এবার চলে যাব পরের টপিকে, রাজনৈতিক ব্যবস্থা ও যোগাযোগ। ডেভিড স্ট্যানের মতে ইনপুটের দুটি দিক কি কি? একটি হলো দাবি আর একটি হলো সমর্থন। পরের প্রশ্নে যাই, ফিডব্যাক কি? ফিডব্যাক হচ্ছে যোগাযোগের এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার আউটপুট পরিবেশের যে প্রতিক্রিয়া সৃষ্টি করে, প্রভাব বিস্তার করে বা পরিবর্তনের সূচনা করে, তা ইনপুট আকারে রাজনৈতিক ব্যবস্থায় ফিরে আসা। পরের প্রশ্নটি দেখো, জি এ আলমন্ড স্টেট কথাটির পরিবর্তে কি ব্যবহার করেছেন? পলিটিক্যাল সিস্টেম বা রাজনৈতিক ব্যবস্থা। পরের প্রশ্নটি দেখো, আউটপুটের দুইটি দিক কি? আউটপুটের দুটি দিক হলো, একটি হলো সিদ্ধান্ত আর একটি হলো কার্য। পরের প্রশ্নটি দেখো, রাজনৈতিক যোগাযোগ কি? রাজনৈতিক প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত যে কোনো ইঙ্গিত বা সংকেত প্রদানকে রাজনৈতিক যোগাযোগ বলে। টেলকোট পার্সনস একটি ব্যবস্থার যে 4টি কাজের কথা উল্লেখ রয়েছে তাদেরকে সংক্ষেপে বলা হয় এজিআইএল। এবার চলে যাব অন্যান্য। রাজনৈতিক সংস্কৃতি কি? রাজনৈতিক সংস্কৃতি বলতে সেসব মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধকে বোঝায় যা মানুষের রাজনৈতিক আচরণ ও মূল্যবোধকে নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্নটি দেখো, চালক কি? গুণগত বা পরিমাণগত যে কোনো পরিবর্তনের সূচনাই হলো চালক। পরের প্রশ্নটি দেখো, পূর্বানুমানের 3টি বৈশিষ্ট্য লিখো। 3টি বৈশিষ্ট্য হলো বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক, প্রমাণ সাপেক্ষ ও সুস্পষ্টতা। এবার চলে যাব পরের প্রশ্নে, শ্রেণী কি? সামাজিক গবেষণায় প্রাপ্ত তথ্য রাশিগুলো প্রাথমিকভাবে বিক্ষিপ্ত থাকে। এই বিক্ষিপ্ত তথ্যগুলোর মাধ্যমে যুক্তিসিদ্ধ সিদ্ধান্তের পৌঁছানোর জন্য তাদের বৈশিষ্ট্য অনুযায়ী কতগুলো ভাগে সাজিয়ে রাখা হয়। এই ভাগগুলোকে বলা হয় শ্রেণী। পরের প্রশ্নটি দেখো, গ্রে বেইন কি? সংগঠনের আনুষ্ঠানিক যোগাযোগের কাঠামোকে গ্রে বেইন বলে। পরের প্রশ্নটি দেখো, তত্ত্ব কাঠামোর প্রথম স্তর কোনটি? তত্ত্ব কাঠামোর প্রথম স্তর হলো সমস্যা নির্বাচন। পরের প্রশ্নটি দেখো, কাঠামো যা করে তা কি? কাঠামো যা করে তাই হলো কার্য। পরের প্রশ্নটি দেখো, কোন বিষয় থেকে ক্রিয়া তত্ত্ব গড়ে উঠেছে? গণিত বিষয় থেকে ক্রিয়া তত্ত্ব গড়ে উঠেছে। পরের প্রশ্নটি দেখো, কালচার শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? ফ্রান্সিস বেকন। পরের প্রশ্নটি দেখো, রাজনৈতিক উন্নয়নের প্রধান সংকট কোনটি? একাত্মতার সংকট। পরের প্রশ্নটি দেখো, আধুনিকীকরণ কি? আধুনিকীকরণ হলো একটি সুবিন্যস্ত ধারাবাহিক পরিবর্তন প্রক্রিয়া। পরের প্রশ্নটি দেখো, গণমাধ্যমের 2টি উদাহরণ দাও। একটি হলো টেলিভিশন আর একটি হলো সংবাদপত্র। পরের প্রশ্নটি দেখো, হাইপোথেসিস এর বাংলা প্রতিশব্দ অর্থ কি? প্রকল্প বা অনুমান। পরের প্রশ্নটি দেখো, তাত্ত্বিক কাঠামো কি? পরের প্রশ্নটি দেখো, তাত্ত্বিক কাঠামো কি? তাত্ত্বিক কাঠামো এমন একটি কাঠামো যা একটি গবেষণা অধ্যয়নের একটি তত্ত্বকে ধরে রাখতে বা সমর্থন করতে পারে।
তো দেখো আমি তোমাদেরকে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ালাম, এগুলো তোমরা মনোযোগ সহকারে পড়বা, এখান থেকে ইনশাআল্লাহ তোমরা কমন পাবা। তো দেখো রকিবুল 24 পাবলিকেশন সফলতার 6ষ্ঠ বছরে বের করেছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান 3য় বর্ষের যতগুলো সাবজেক্ট আছে সকল সাবজেক্টের উত্তর সহকারে কিন্তু সাজেশন বের করেছে, অলরেডি রেডি করা আছে। তোমরা যারা যারা সাজেশন ক্রয় করতে চাও অর্থাৎ উত্তর সহকারে পিডিএফ গুলো ক্রয় করতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। তো দেখো আমি এই সাবজেক্টের উত্তরগুলো কিভাবে সাজিয়েছি তোমাদেরকে আমি স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেই, তাহলে তোমরা বুঝতে পারবা যে উত্তরগুলো কতটা সহজ করে সাজিয়েছি। তো প্রথমে দেখো প্রকল্প কি, তো দেখো প্রকল্প কি আমি এখানে লিখে দিয়েছি এবং দেখো প্রকল্পের যে সংজ্ঞা সে সংজ্ঞাও কিন্তু তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ সুন্দরভাবে লিখে দেওয়া আছে। তোমরা এভাবে লিখে আসবা তাহলে তোমরা খুব ভালো মার্ক পাবা। পরের প্রশ্নটি দেখো তুলনামূলক পদ্ধতির সংজ্ঞা দাও। তো দেখো তুলনামূলক পদ্ধতির এখানে আমি সংজ্ঞা দিয়ে দিয়েছি, এখানে প্রামাণ্য সংজ্ঞাও দেওয়া আছে দেখো, এবং এই পদ্ধতির সীমাবদ্ধতা। তো দেখো আমি এই পদ্ধতির কিন্তু এখানে সীমাবদ্ধতাগুলো সুন্দর ভাষায় লিখে দিয়েছি। পরের প্রশ্নটি দেখো রাজনৈতিক তত্ত্ব বলতে কি বুঝো। তো দেখো রাজনৈতিক তত্ত্ব আমি এখানে সাধারণ সংখ্যা দিয়েছি এবং এখানে দেখো প্রামাণ্য সংজ্ঞাও কিন্তু দিয়ে দিয়েছি। প্রশ্নগুলো অনেক সহজভাবে লেখা আছে, এভাবে তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্টের উত্তর সহকারে সাজেশন কিন্তু আমি পিডিএফ আকারে বিক্রি করি। পরের প্রশ্নটি দেখো গোষ্ঠী তত্ত্ব কি। দেখো স্ক্রিনের মধ্যে তোমরা গোষ্ঠী তত্ত্বটি দেখতে পাচ্ছ, এর সংজ্ঞাও কিন্তু আমি এখানে সুন্দর ভাষায় লিখে দিয়েছি। পরেরটি দেখো ইনপুট ও আউটপুট কি, সুন্দর ভাষায় কিন্তু ইনপুট কি আউটপুট কি আমি এখানে লিখে দিয়েছি। পরের প্রশ্ন দেখো রাজনৈতিক সামাজিকীকরণ বলতে কি বুঝো। এখানে দেখো উত্তর কিন্তু সাধারণ সংখ্যা, এরপরে দেখো প্রামাণ্য সংখ্যাও কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করেছি। পরের প্রশ্ন দেখো রাজনৈতিক উন্নয়ন কি। রাজনৈতিক উন্নয়নের সংজ্ঞা দেখো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একদম সহজভাবে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেখো মিশ্র সংস্কৃতির সংজ্ঞা দাও। পরের প্রশ্নটি দেখো মিশ্র সংস্কৃতির সংজ্ঞা দাও। তো দেখো আমি এখানে মিশ্র সংস্কৃতি কি তা দিয়েছি এবং এখানে দেখো প্রামাণ্য সংখ্যাগুলো সুন্দরভাবে উপস্থাপন করা রয়েছে। পরের প্রশ্ন দেখো যৌক্তিক পছন্দ তত্ত্বের মূল প্রতিপাদ্য কি। এর প্রতিপাদ্য বিষয়গুলো কি কি দেখো স্ক্রিনের মধ্যে আমি সুন্দর ভাষায় লিখে দিয়েছি। পরের প্রশ্ন দেখো আচরণবাদ বলতে কি বুঝো। আচরণবাদের লক্ষ্য উদ্দেশ্য কি, এর সীমাবদ্ধতা দেখো আমি সুন্দর ভাষায় লিখে দিয়েছি। এভাবে রাষ্ট্রবিজ্ঞানের যতগুলো সাবজেক্ট আছে সকল সাবজেক্টের সাজেশন এবং উত্তর কিন্তু সুন্দর ভাষায় আমি লিখে দিয়েছি। তোমরা চাইলে এই সাজেশনগুলো ক্রয় করতে পারো, যারা ক্রয় করতে চাও তারা স্ক্রিনে দেখো হোয়াটসঅ্যাপ নম্বরে ঝটপট SMS করো। পরের প্রশ্ন কাঠামো ও কাজ কি। দেখো কাঠামো কাকে বলে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, সমাজবিজ্ঞানের ভাষায়, জীববিজ্ঞানের ভাষায় লিখে দিয়েছি। অনুরূপভাবে কাজ কি, সমাজবিজ্ঞানের কাজ কি, রাষ্ট্রবিজ্ঞানের কাজ কি, জীববিজ্ঞানের কাজ কি সুন্দর ভাষায় লিখে দেওয়া হয়েছে। 12 নম্বরটি দেখো রাজনৈতিক ব্যবস্থার সংজ্ঞা দাও। প্রথমে সাধারণ সংজ্ঞা দিয়েছি, এরপরে দেখো প্রামাণ্য সংজ্ঞা 5টা দেওয়া আছে একদম সহজ ভাষায়। পরের প্রশ্ন রাজনৈতিক অধ্যয়নে আধুনিক পদ্ধতি কি কি। তো দেখো আধুনিক পদ্ধতি কি আমি দেখো সুন্দর ভাষায় কিন্তু এখানে লিখে দিয়েছি। বুঝতেই পারতেছ রকিবুল 24 পাবলিকেশন উত্তরগুলো একদম সহজ, বইয়ের থেকেও সহজ ভাষায় লেখা হয়েছে। পরের প্রশ্নটি দেখো প্যারাডাইমের সংজ্ঞা দাও। সুন্দর ভাষায় কিন্তু আমি উত্তরগুলো লিখে দিয়েছি। 15 নম্বর প্রশ্নটি দেখো সুন্দর ভাষায় আমি উপস্থাপন করে দিয়েছি। তো বুঝতে পারতেছ রকিবুল 24 পাবলিকেশনের সাজেশনগুলোর উত্তর কিন্তু সহজ ভাষায় লিখে দেওয়া আছে এবং আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সকল প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। এখন আমি রচনামূলক প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দেই। তো দেখো রচনামূলক প্রশ্ন রাজনৈতিক তত্ত্ব কি, রাজনৈতিক বিশ্লেষণের তথ্যের প্রয়োজনীয়তা আলোচনা করো। তো দেখো প্রয়োজনীয়তার পরিবর্তে কিন্তু এখানে গুরুত্ব দিতে পারে, তো গুরুত্ব দেখ আর প্রয়োজনীয়তা দেখ উত্তর কিন্তু সেম হবে। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ প্রথমে আমি সংজ্ঞা দিয়েছি এর প্রয়োজনীয়তা। তো দেখো আমি প্রয়োজনীয়তা এখানে 10টি পয়েন্ট আলোচনা করেছি, স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একদম সহজ ভাষায় কিন্তু আমি এগুলো উপস্থাপন করেছি। পরের প্রশ্নটি দেখো ডেভিড স্ট্যানের ডেভিড স্টার্নের রাজনৈতিক ব্যবস্থার মডেল আলোচনা করে। দেখো মডেলগুলো কি কি আমি লিখে দিয়েছি। পরিবেশ নিয়ে আমি এখানে দেখো বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি, সকল প্রশ্ন কিন্তু পয়েন্ট আকারে করে দিয়েছি। এরপরে দেখো আরো পরিবেশ দিয়েছি, বহিস্থ পরিবেশ। এরপরে দেখো ইনপুট নিয়ে বিস্তারিত আলোচনা। এবার ইনপুট নিয়ে বিস্তারিত আলোচনা এখানে করে দিয়েছি। দেখো রাজনৈতিক ব্যবস্থা সুন্দর ভাষায় কিন্তু এখানে উত্তরগুলো উপস্থাপন করা আছে পয়েন্ট আকারে। এবার চলে যাব পরের প্রশ্ন। দেখো
রবার্ট মিসেলসের গোষ্ঠীতন্ত্রের লৌহ তত্ত্ববিধি বিশ্লেষণ করো। অনেক বইয়ে দেখবে এই প্রশ্নটি ধারা দেওয়া আছে, দেখো আমি এখানে কিন্তু পয়েন্ট আকারে দিয়ে দিয়েছি। প্রথমে মূল ধারণা দিয়েছি, এরপরে দেখো এর কারণগুলো সুন্দর ভাষায় আলোচনা করা হয়েছে। তোমরা এভাবে লিখিও, তাহলে তোমরা বেশি মার্ক পাবে। এরপরে দেখো এর তাৎপর্য কিন্তু দিয়ে দেওয়া আছে, সমালোচনাও দিয়েছি, বাংলাদেশ প্রেক্ষাপটের প্রাসঙ্গিকতা তাও লিখে দিয়েছি। পরের প্রশ্নটি দেখো, রাজনৈতিক সামাজিকরণের মাধ্যম সমূহের ভূমিকা আলোচনা করো। তো দেখো মাধ্যমগুলো আমি দিয়ে দিয়েছি, পরিবার, বিদ্যালয়, শিক্ষা, বন্ধুমহল, গণমাধ্যম, রাজনৈতিক দল, ধর্মীয় প্রতিষ্ঠান, স্থানীয় সম্প্রদায়, সরকার ও রাজনৈতিক নেতৃত্ব, গুরুত্বপূর্ণ ঘটনা। দেখো স্ক্রিনের মধ্যে তোমরা প্রশ্নের উত্তরগুলো একদম সহজ ভাষায় দেখতে পাচ্ছ। 5 নম্বরটি দেখো, রাজনৈতিক সংস্কৃতি কি, এর বৈশিষ্ট্য। তো দেখো বৈশিষ্ট্য, প্রথমে সংস্কৃতির সংজ্ঞাগুলো দিয়ে দিয়েছি এবং এর বৈশিষ্ট্যগুলো দেখো সুন্দর ভাষায় বৈশিষ্ট্য গুরুত্ব কিন্তু আমি এখানে লিখে দিয়েছি, স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। এবার চলে যাব পরের প্রশ্নে। তো দেখো রাজনৈতিক উন্নয়নের সংকট সমূহ বা বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করো, কি কি সংকট রয়েছে তার দেখো আমি এখানে কিন্তু উত্তরগুলো লিখে দিয়েছি। তোমরা অবশ্যই যখন পরীক্ষার প্রশ্ন হাতে পাবা, আমি যে উত্তরগুলো যেভাবে সাজিয়েছি তোমাদের পরীক্ষার প্রশ্ন যাই আসুক না কেন, তোমরা এগুলো ইউজ করে যে কোনো ধরনের প্রশ্ন লিখতে পারবা। পরের প্রশ্নটি দেখো, জিএ আলমন্ডের কাঠামো কার্যগত পদ্ধতি। তো দেখো আমি পয়েন্টগুলোকে কিন্তু সুন্দর ভাষায় পয়েন্ট আকারে, প্রতিটি প্রশ্ন পয়েন্ট আকারে উপস্থাপন করেছি। তোমরা চাইলে এই পিডিএফটি ক্রয় করতে পারো, এছাড়া বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো ক্রয় করতে পারো। রাজনীতি বিশ্লেষণের গুরুত্বের গুরুত্ব তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, স্পষ্ট আকারে পয়েন্ট আকারে আমি সুন্দর ভাষায় কিন্তু এগুলো লিখে দিয়েছি। এবার দেখো পরের প্রশ্নটি, হারবার্ট সাইমনের যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব। এই প্রশ্নটি প্রথমে দেখো আমি মূল ধারণা দিয়ে দিয়েছি, এরপরে দেখো এর কারণগুলো দিয়ে দিয়েছি। এরপরে দেখো এর গুরুত্ব কি, গুরুত্বটি আলোচনা করেছি, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, একদম সহজ ভাষায় কিন্তু এগুলো উপস্থাপন করা হয়েছে। 10 নম্বরটি দেখো, রাজনীতি অধ্যয়নে ক্রিয়াতত্ত্বের ভূমিকা। স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কি ক্রিয়াতত্ত্বের ভূমিকা, পয়েন্ট আকারে প্রতিটি প্রশ্নে কিন্তু আমি দেখো 15টি করে পয়েন্ট, 14টি করে পয়েন্ট আলোচনা করেছি। তোমরা এগুলো থেকে তোমাদের ইচ্ছা মতো 10টা, 12টা বা 14টা পয়েন্ট লিখতে পারবা। পরের প্রশ্নটি, রাজনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক আধুনিকীকরণের মধ্যে তুলনা। তো দেখো এই প্রশ্নটি কিন্তু অন্যভাবেও দিতে পারে, তোমরা তখন এই প্রশ্নের পয়েন্টগুলো ইউজ করে ওই প্রশ্নগুলো লিখতে পারবা। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ রাজনৈতিক আধুনিকীকরণের পয়েন্টগুলো আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি এবং তুলনামূলক আলোচনা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। 12 নম্বরটি দেখো, উত্তম প্রকল্পের বৈশিষ্ট্য। তো দেখো উত্তম প্রকল্পের বৈশিষ্ট্যগুলো আমি এখানে লিখে দিয়েছি, তোমাদের এখানে উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যের পরিবর্তে গুরুত্ব কিন্তু আসতে পারে, তখন এই প্রশ্নগুলো পয়েন্টগুলো লিখে দিলে কিন্তু হয়ে যাবে। 13 নম্বরটি দেখো, আসাইনবাদের গুরুত্ব ও সীমাবদ্ধতা। স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এর গুরুত্ব কি, দেখো আমি গুরুত্বের পয়েন্টগুলো সুন্দর ভাষায় এখানে উপস্থাপন করেছি, সীমাবদ্ধতাগুলো কিন্তু আমি দেখো লিখে দিয়েছি। পরের প্রশ্নটি দেখো 14 নম্বর, এলিটের সংজ্ঞা দাও। তো দেখো এলিটের সংজ্ঞা দিয়েছি, উন্নয়নশীল দেশে এলিটের ভূমিকা। উন্নয়নশীল দেশে এলিটের কি কি ভূমিকা পালন করে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, এভাবে তোমরা পয়েন্ট আকারে লিখে দিও, তাহলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবা। পরের 15 নম্বর প্রশ্নটি দেখো, লুসিয়ান পাই এর মতে রাজনৈতিক উন্নয়নের পূর্ব শর্তগুলো লিখো। তো শর্তগুলো দেখো দিয়েছি, পরিচয় দিয়ে লিখে দিয়েছি, দেখো বৈধতা দিয়ে আবার পয়েন্ট আকারে লিখে দিয়েছি, প্রবেশ দিয়ে লিখে দিয়েছি, অংশগ্রহণ দিয়ে পয়েন্ট আকারে লিখে দিয়েছি, বন্টন। তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু উত্তরগুলো দেখতে পাচ্ছ। তো বুঝতেই পারতেছো রকিবুল 24 পাবলিকেশনের উত্তরগুলো কিন্তু একদম সহজভাবে সাজানো হয়েছে। তোমরা যারা রকিবুল 24 পাবলিকেশনের অনার্স 3য় বর্ষের বাকি যে সাবজেক্টগুলো আছে সকল সাবজেক্টের উত্তর সাগরে শর্টকাট সাজেশন ক্রয় করতে চাও, পিডিএফ ফাইল, তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে দ্রুত SMS করো। আশা করি তোমাদের 4 তারিখের পরীক্ষা সবার ভালো হবে।